হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানিন, সবাইকে স্বাগত জানাচ্ছি তানিনীয় থেকে। আজকে টুকটাক একটু শপিং করে আসলাম। প্রয়োজনীয় শপিংই করেছি। ছোট কন্যার জন্য শীতের এই টুপিটা নিয়েছি, আর ওদের মা তো রেড কালার ছাড়া অন্য কোনো কালার চোখেই দেখে না, তাই এটাও রেডি হবে, এটাই স্বাভাবিক। এটা একটা ফটো ফ্রেম, দেখে ভালোই লাগলো। তাছাড়া 4টি ছবি রাখা যাবে বলে আরো বেশি ভালো লাগায় এটাকে নিয়ে এসেছি। 4 ছানার 4টি ছবি এখানে রাখা যাবে। হুকগুলো আলাদা করে দেয়া আছে, কেউ লম্বালম্বি করে দেয়ালে ঝোলাতে চাইলে সেটাও পারবে, আবার কেউ আড়াআড়ি করে ঝোলাতে চাইলে সেটাও পারবে। অপশন আমার হাতে, আমি যেভাবে সেট করি আর কি। এই তো। আর আমার আজকের টুকটাক শপিং এর সবচেয়ে পছন্দের জিনিস হলো এটা। পছন্দের জিনিস বলা ভুল হবে, আকর্ষণীয় জিনিস হলো এটা। এ ধরনের জিনিস অবশ্য আমি আর কখনো ইউজ করিনি, তাই এটা নিয়ে আমার একটু টেনশনটা বেশি হচ্ছে। আর এটা হলো একটা শু র্যাক, মেইন ডোরের পাশে রাখার জন্য এটা কিনেছি। যদিও এটা নিয়ে আমি কনফিউজড যে আদৌ এটা দেখতে ছবির মতো সুন্দর হবে কিনা, অথবা কতটা কার্যকরী হবে। যেহেতু এই শু র্যাকটা ডিসপ্লে করা ছিল না, তাই কনফিউশন স্বাভাবিকভাবেই একটু বেশি। তাই এমনি প্যাকেট ধরে নিয়ে এসেছি। তো খুলে দেখি, যদি ভালো না লাগে তবে 7 দিনের মধ্যে চেঞ্জ করে নিব, আর ভালো লেগে গেলে তো আলহামদুলিল্লাহ। বাচ্চারা সাত সকালে স্কুলে যাওয়ার সময় বা স্কুল থেকে ফিরে ওই ভারী ব্যাগ নিয়ে ঝুঁকে জুতা শু র্যাক পর্যন্ত বয়ে নিয়ে যেতে চায় না। আর ওদের না চাওয়াটাই অবশ্য স্বাভাবিক। যেহেতু আমার বাসায় শু ক্যাবিনেটটা একদমই মেইন ডোরের নাগালে নেই, তো এটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে যায়। ওদের এই কষ্ট রিয়ালাইজ করেই আমি ডোরের কাছাকাছি একটা পাপোশ দিয়ে রেখেছি, যাতে বাইরে থেকে এসে ওখানে অন্তত সহজেই জুতা রাখতে পারে। তো এই শু র্যাকটা পেয়ে আমার খুব ভালোই লেগেছে যে এখন অন্তত সুন্দর করে থরে থরে সাজিয়ে রাখা যাবে জুতোগুলো, আর একজনের জুতার সাথে আরেকজনেরটা লেগে ধাক্কাধাক্কি হবে না, আর নোংরাও হবে না। তো এটাকে সেট করাটা বেশ চ্যালেঞ্জিং লাগছে আমার কাছে। অনেকক্ষণ নিজে নিজে ট্রাই করে ফেল করেছি, আর সম্ভব না আমাকে দিয়ে। এরপরে ছানাদের বাবার দ্বারস্থ হয়েছি। আসলে প্রথমবার নতুন কোনো কিছু সেট করতে গেলে একটু হিবিজিবি লাগে, কেমন যেন ঘোলাটে মনে হয়, যে হবে না, হচ্ছে না, এরকম একটা ভাব আসে। পরে কিন্তু এগুলা সচরাচর খোলা যায় বা ইউজ করতে ওরকম সমস্যা হয় না, প্রথমবার যতটা কষ্ট বা ঝামেলা পোহাতে হয়। তো যাই হোক, ফাইনালি সানাদের বাবার টেকনিকে আমি এটা খুব তাড়াতাড়ি সেট করে নিতে পারলাম। আসলে আমার একার বুদ্ধিতে কোনো কাজই হচ্ছিল না, আর হতো না মেবি। সে সে খুব সহজেই টুকটুক করে এটাকে সেট করে ফেললো। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম যে এত সহজে সেট করে ফেললো, আর আমি এতক্ষণ ট্রাই করেও কিছুই পারলাম না। তো যাই হোক, পুরোপুরি সেট করার পর সবগুলো তাক আমার কাছে ভালোই লাগলো, আর আমার কল্পনায় যেরকম ছিল কল্পনার সাথে মিলে গেল। বলতে গেলে ওই শু র্যাকটার সাথে দেয়া যে ছবিটা, ওটার সঙ্গেও পুরোপুরি মিলে গিয়েছে। এই যে ডাইনিং স্পেসে চলে এসেছি। এই হলো আমার ডাইনিং স্পেসের একাংশ। আর এখানে এই যে ফিল্টার র্যাকটার পাশে একটা পাপোশ দিয়ে 3-4 জোড়া জুতা রাখার ব্যবস্থা করে দিয়েছি। যেহেতু মেইন ডোরের পাশেই ডাইনিং টেবিল, তাই অনিচ্ছা সত্ত্বেও এখানে রাখা ছাড়া বিকল্প কোনো ওয়ে আমার আসলে নেই। আর তাই তো সহজেই যাতে চোখ জুতার উপরে যাতে না পড়ে, তাই পাপোশটাকে ডাইনিং টেবিলের কোনায় একটা চিপার মধ্যে রেখেছি। এখন এই পাপোশটাকে সরিয়ে এই শু র্যাকটাকে সেট করেই নইলে দেখি কতটা মানানসই করতে পারি, নাকি আরো বেশি বিদঘুটে করে ফেলি। এটাকে এখানে সেট করতে গিয়ে অনেকটাই টেনশন হচ্ছিল, কেমন লাগবে এটা ভেবে। আর আমি এসব নিয়ে কেমন যেন টেনশন একটু বেশি করি। যাই হোক, আর এই যে ক্যালেন্ডারের পেজগুলো ভাঁজ করে প্রত্যেকটা তাকে দিয়ে দিচ্ছি। এক তাকের জুতার ময়লা ধুলো যাতে অন্য তাকের জুতার উপরে না পড়তে পারে, না নোংরা হতে পারে। আর উপরের তাকটায় কোনো ক্যালেন্ডার ভাঁজ করে দেইনি, কারণ ওটা নিয়ে অন্য আর একটা প্ল্যান আছে, তাই। উপর থেকে ছোট থেকে বড় সিরিয়ালের জুতাগুলো রেখেছি।
কন্যা পুত্র তাদের বাবার স্কুল অফিসের জুতা রাখার পরেও দু একজন গেস্ট এলে তাদের জুতাও এখানে এখন থেকে অবলীলায় রাখা যাবে। আর এখন এই উপরের তাক সাজানোর পালা। আমি আসলে চাচ্ছি না উপরের তাকে কোনো জুতা রাখতে, নিরুপায় হয়ে বাধ্য হচ্ছি ডাইনিং এরিয়ায় শু র্যাক রাখতে। তার উপরে আবার উপরের তাকে জুতা রেখে ব্যাপারটাকে আমি আরো বেশি দৃষ্টিকটু করতে চাচ্ছি না। এটার উপরে আপাততর জন্য ঘরে থাকা এই ছোট্ট রেক্সিনটুকু দিয়ে জাস্ট নিচের তাক আর উপরের তাকের মধ্যের একটা মজবুত বেষ্টনী দিয়ে দিচ্ছি। এবারে এটার উপরে একটা ট্রেতে আমাদের পানির বোতল, জগ, বাচ্চাদের স্কুলের ওয়াটার পট দুটো আর টিফিন বক্স দুটো রাখছি। এক ট্রে ভর্তি টুকটাক এসব রাখার পরেও মনে হচ্ছিল ঠিকঠাক মনে হয় হচ্ছে না বা মানানসই লাগছে না। তো ট্রেটাকে একটু পাশে টেনে একটু সাইড থেকে একটু জায়গা বের করে সেখানে ছোট 2 ছানার দুধের কৌটা আর সেরেলাকের কৌটা দুটোকে রাখলাম। এবার একটু পূর্ণ পূর্ণ মনে হচ্ছে। ফাইনালি এই কোণাটাকে হয়তো একটা গতি করে দিতে পেরেছি। ডাইনিং টেবিলটাও অনেকদিন থেকে একই চেহারা নিয়ে আছে, খুব বেশি চেঞ্জ করব না, জাস্ট রানারটাকে পাল্টে দিব আর সেই যে কবে কিনে রাখা বেতের ট্রেটা সেটাকে ইউজ করব আজকে। প্রকৃতির শীতের শুষ্কতার সাথে আমার ডাইনিং টেবিলেও শুষ্কতা চলে এসেছে। ড্রাই ফ্লাওয়ার দিয়ে দিয়েছি আমার আজকের ডাইনিং টেবিল ডেকোরেশনে। আজকে ডাইনিং এরিয়ায় শু র্যাক ছাড়াও আরো একটা চমক আছে, আর সেটা হলো দেয়ালের এই ছবিগুলো। আগে 2 ছানার বড় 2 ছানার দুটো ছবি ছিল, তো ওয়াশ করব করে আর করা হচ্ছিল না, ছোট 2 ছানার ছবি। তো অবশেষে সেটা করেই নিলাম আর সেটা টানিয়েও দিলাম। কেমন লাগছে এই দেয়ালটা কমেন্ট করে জানাবেন। উপর থেকে সিরিয়ালে বড়, মেজো, সেজো, ছোট এই সিরিয়াল করে ছবিগুলো লাগানো। তো আমার তো খুবই ভালো লাগছে 4 ছানার একই কোলাজের ছবি দিতে পেরে। এখন আমার এই দেয়ালটা পুরাই পূর্ণ মনে হচ্ছে। এতদিন 2 জনার ছিল বলে এটাকে আমার অপূর্ণ লাগতো সব সময়, তো এখন আজকে থেকে এটা পূর্ণ লাগছে। ফাইনালি সবকিছু মিলিয়ে কেমন হয়েছে আমার ডাইনিং স্পেস গোছানো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। তো ঘরদোর গুছিয়ে এবার চলে এসেছি রান্না বান্নার দিকে। এবছরের প্রথম পেঁয়াজ কলি ভাজি করব আজকে। আমাদের বাসার সবার খুব পছন্দ এই পেঁয়াজ কলি ভাজি। আমি যেভাবে এই ভাজিটা করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা ঝামেলাবিহীন একটা খুবই সুস্বাদু রান্না। তো প্রথমেই আমি পেঁয়াজ কলি আর আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। যেহেতু রান্নাটা খুবই ইজি একটা রান্না, তাই তেমন কোনো মশলা দরকার নেই। একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তার মধ্যে ধুয়ে রাখা পেঁয়াজ কলি আর আলু কুচিগুলো দিয়ে পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর আমার কাছে 3টি লাল কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি। সবুজ রঙের পেঁয়াজ কলিগুলোর মধ্যে লাল কাঁচামরিচগুলো দেখতে সুন্দর লাগবে বলে দিয়েছি, অন্য কোনো কারণ নেই কিন্তু। ঢেকে দেয়া পেঁয়াজ কলিগুলোর ভেতর থেকে অনেকটা পানি বেরিয়েছে, আর এই পানিতে আলুগুলো আর পেঁয়াজ কলিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে বেশ কয়েকবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিচ্ছি, আর পেঁয়াজ কলিগুলো থেকে তেল বেরিয়ে আসছে। আর তেল বেরিয়ে আসার মানেই হলো আলু আর পেঁয়াজ কলিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, রান্না প্রায় শেষের পথে। এবারে রান্নার বাড়তি বিশেষত্বটা অ্যাড হচ্ছে। তো কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে তার মধ্যে আমি 3খানা শুকনো মরিচ কুচি করে দিচ্ছি। এবারে এই মরিচগুলোকে এভাবে রেখে আমি প্যানটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, যাতে মরিচগুলো ভাজা ভাজা হয়ে যায় আর সেই সাথে আলাদা একটা স্মেল ছড়ায়। মরিচগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর আমি নেড়েচেড়ে ভাজা মরিচ আর পেঁয়াজ কলিগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়ে কিছুটা ধনেপাতা অ্যাড করে দিচ্ছি।
ধনেপাতা অ্যাড করে মিনিট 2-এর মতো নেড়েচেড়ে চুলাটাকে বন্ধ করে দিলাম। আমার আজকের পেঁয়াজকলি ভাজি পুরোপুরি তৈরি। এই হলো আমার পেঁয়াজকলির ফাইনাল লুক। আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওগুলো ভালো লেগে থাকলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।